রেকটিফায়ার নিয়ে গত ক্লাসে ডিসকাশন শুরু করলাম এবং যেটা দেখা গেল যে ফার্স্টে হচ্ছে থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ার আসলে কি ছিল। বেসিক্যালি যখন আমাদের কিলোওয়াট রেঞ্জে পাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার সেই পাওয়ারটা সাপ্লাই দিতে পারে না। আর এবং সেক্ষেত্রে আমাদের থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ার ব্যবহার করতে হয়। এখন থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ার ব্যবহার করতে গেলেও দেখা যাচ্ছে যে একই রকম ক্লাসিফিকেশন চলে আসে, যে সেমি কনভার্টার, ফুল কনভার্টার এবং ডুয়েল কনভার্টার। এই ক্লাসিফিকেশনটা সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ারে যেমন ছিল থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ারে একইভাবে থাকে। তার মানে আউটপুটের ভোল্টেজটা যদি এমন হয় যে অলওয়েজ হ্যাভিং দ্য সেম পোলারিটি অ্যাজ দ্য কারেন্ট, then we call that type of converter semi-converter. And if you have both set of polarities for voltage irrespective of the current flow in the same direction, then you call that a full converter. So আমরা গত ক্লাসে একটা সার্কিট দেখলাম, সেটা ছিল থ্রি ফেজ হাফ ওয়েভ কনভার্টার। আমরা যদি ওই সার্কিটটাতে একটু যাই, সার্কিট ছিল এইটা। আশা করি সার্কিটটা মনে আছে আমাদের। এখানে লোড হিসেবে আমরা ব্যবহার করে আসছি রেজিস্টিভ লোড, এবং এই রেজিস্টিভ লোডটা ব্যবহার করলে পরে দেখা যাচ্ছিল যে আমরা যদি থাইরিস্টরের মধ্যে দিয়ে পাওয়ারটা কন্ট্রোল করি বা রেকটিফিকেশন করি, সেক্ষেত্রে আউটপুটটা দেখতে দেওয়া ছিল এরকম। আলফার বিভিন্ন ভ্যালুর জন্য আউটপুটটা দেখতে দেওয়া ছিল এরকম। যেমন আলফা যখন 15 ডিগ্রি, তখন আমরা প্রথম যে প্লটটা সেটা পেয়েছি। আলফা যখন একটু বাড়ালাম 30 ডিগ্রি করলাম, তখন আমরা এই প্লটটা পেলাম। এবং সর্বশেষ যে প্লটটা, একদম নিচের যে প্লটটা, সেটা হচ্ছে আলফার ভ্যালু যদি 30 ডিগ্রি থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা এই প্লটটা পাচ্ছি। একটু যদি লাস্ট প্লটটা খেয়াল করি, লাস্ট প্লটে যখন আমরা 30 ডিগ্রি থেকে বড় করে দিই আলফাটা, তখন একটা ডিসকন্টিনিউটি চলে আসে। ডিসকন্টিনিউটি কিসের? দেখা যাচ্ছে যে এই যে কারেন্ট ফ্লোটা, যেটা কিনা ইনফ্যাক্ট ভোল্টেজের শেপ এবং কারেন্টের শেপ এক্স্যাক্টলি এক, কারণ এটা রেজিস্টিভ লোড, দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য কারেন্ট ফ্লোটা বন্ধ থাকে। যেমন তুমি যদি এখানে খেয়াল করো, এখানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো নেই, এইটুকু জায়গার মধ্যে কোনো কারেন্ট ফ্লো নেই, এতটুকু জায়গার ভিতরে কোনো কারেন্ট ফ্লো নেই। হ্যাঁ, যদিও আমরা থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি, আমরা কন্ট্রোল রেকটিফিকেশন করতেছি, সবই ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু সময়ের জন্য কারেন্ট ফ্লোটা লোডের ভিতর দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এবং যেহেতু লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, কাজে এই ধরনের অপারেশনকে আমরা বলে আসছি ডিসকন্টিনিউয়াস মোড অফ অপারেশন। হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস মোড অফ অপারেশনের জন্য তোমার আলফা কত হতে হবে? কন্টিনিউয়াস মোড অফ অপারেশনের জন্য আলফা হতে হবে 30 ডিগ্রি অথবা লেস দেন 30 ডিগ্রি। হ্যাঁ, যেমন যখন 30 ডিগ্রি করো তুমি, আলফা ভ্যালু যখন তুমি 30 ডিগ্রি করো, তখন কিন্তু আসলে সে জাস্ট টাচ করে, জিরোকে টাচ করেই আবার উপরে উঠে যায়। সেজন্য এই পয়েন্টটাকেও আমরা বললাম যে লাস্ট পয়েন্ট when the circuit operation was continuous। হ্যাঁ, এরপরে আসলে সার্কিট অপারেশনটা আর কন্টিনিউয়াস থাকে না, বা এর ভিতরে যে কারেন্ট ফ্লোটা, লোডের ভিতরে যে কারেন্ট ফ্লোটা কন্টিনিউয়াস থাকে না। আচ্ছা, তাহলে যখন আমরা লোডের ভিতরে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো পাচ্ছি, তার মানে আলফা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 30 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমাদের ভিডিসি এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে এরকম। হ্যাঁ, আর যখন আমরা লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো ডিসকন্টিনিউয়াস পাচ্ছি, তখন কিন্তু ভিডিসি এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে কেমন দাঁড়াচ্ছে? সেই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এরকম। কাজেই খুব খেয়াল রাখতে হবে যে আলফার ভ্যালুর উপরে কিন্তু এখানে ভিডিসি এক্সপ্রেশনটা নির্ভর করবে, এবং ভিডিসি এক্সপ্রেশনটা দুবার দুই রকম হবে। আলফা ভ্যালু লেস দ্যান 30 ডিগ্রি হলে একরকম, আলফা ভ্যালু গ্রেটার দ্যান 30 ডিগ্রি হলে আরেক রকম। ওকে, আচ্ছা, তো আশা করি এতটুকু বোঝা গেছে। এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটা প্রবলেম সলভ করব। আমাদের এখানে একটা ছোট প্রবলেম দেওয়া আছে, আমরা যদি একটু আগাই, এই প্রবলেমটা একটু খেয়াল করো। এক্সাম্পল 5.8, এটা সম্ভবত হারুন স্যারের বইয়ের প্রবলেম। প্রবলেমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, যে বলা হচ্ছে থ্রি ফেজ হাফ ওয়েভ কনভার্টার, তার মানে এইমাত্র যে সার্কিট আমরা দেখে আসছি সেটাই, is operated from a three phase Y connected 208 volt 60 hertz supply। হ্যাঁ, খেয়াল করো কিছু টার্ম, থ্রি ফেজ সাপ্লাই থেকে এটা কানেক্টেড হচ্ছে, সার্ভিস দেওয়া হচ্ছে, বা থ্রি ফেজ সাপ্লাই থেকে এখানে ইনপুট দেওয়া হচ্ছে। 208 ভোল্ট হচ্ছে তার রেটিংটা, 60 হার্টজ হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এবং লোড হচ্ছে রেজিস্টিভ, সিম্পলি R is equal to 10 ওহম। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে if it is required to obtain an average output voltage of 50% of the maximum possible output voltage, then calculate several things. For example, you have to calculate delay angle first, because the delay angle information is not there, so you need to calculate that one. Then some other parameters like RMS and average output currents, then rectification efficiency, transformer utilization factor, input power factor, এগুলো। আচ্ছা, এই টার্মগুলোর সঙ্গে আমরা মোটামুটি পরিচিত। রেকটিফিকেশন এফিসিয়েন্সিটা কি সেটা আমরা জানি, ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর কি সেই বিষয়টা আমরা জানি। তো এই জিনিসগুলো আমরা বের করব, তবে তার আগে সবার আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিলে অ্যাঙ্গেল। ওকে, এবং আমরা যেটা জেনে গেছি সেটা হচ্ছে যে থ্রি ফেজ হাফ ওয়েভ কনভার্টার এর অপারেশনটা কিন্তু কন্টিনিউয়াস হতে পারে, ডিসকন্টিনিউয়াস হতে পারে, ডিপেন্ডিং অন ডিলে অ্যাঙ্গেল। সো তোমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে এই অপারেশনটা আদৌ কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, কারণ দুটার জন্য কিন্তু দুটো ভিন্ন ইকুয়েশন।
হ্যাঁ, কারণ ইকুয়েশন যদি ভিন্ন হয় স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে এই যে তুমি যখন বিডিসি ক্যালকুলেট করবা, আইডিসি আইআরএমএস ক্যালকুলেট করবা, দুইটা কিন্তু কন্টিনিউয়াস অপারেশন এবং ডিসকন্টিনিউয়াস অপারেশনের জন্য সম্পূর্ণ ভিন্ন হবে। কাজেই ফার্স্টে ফাইন্ড আউট করো যে এই অপারেশনটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস। কিভাবে ফাইন্ড আউট করবো? কিছু একটা হিন্টস আমাদের এখানে দেওয়া আছে প্রবলেমের ভিতরে। প্রবলেমের ভিতরে এই ইনফরমেশনটা আমরা একটু খেয়াল করি। ইফ ইট ইজ রিকোয়ার্ড টু অবটেইন an average output voltage of 50% of the maximum possible output voltage, তার মানে তোমার আউটপুট ভোল্টেজ যেটা আসবে এভারেজ আউটপুট ভোল্টেজ, সেটা হবে 50% অফ ম্যাক্সিমাম পসিবল আউটপুট ভোল্টেজ। আচ্ছা, এভারেজ আউটপুট ভোল্টেজ বলতে আমরা কি বুঝাই? রেকটিফিকেশন যখন আমরা করি তখন এভারেজ আউটপুট ভোল্টেজ আসলে ভিডিসি যেটা সেটাই। খেয়াল করো, এভারেজ আউটপুট ভোল্টেজ বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে ভিডিসি। আচ্ছা, বলা হচ্ছে যে ভিডিসিটা হচ্ছে এই যে অপারেশনটা আমরা করতেছি আর কি, সেই ভিডিসিটা হচ্ছে 50% অফ ম্যাক্সিমাম পসিবল আউটপুট ভোল্টেজ। তো ফার্স্টে তোমাকে ফাইন্ড আউট করতে হবে ম্যাক্সিমাম পসিবল আউটপুট ভোল্টেজ কত হতে পারত। আমাকে একজন একটু বলতে পারবা কিনা যে আমরা ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ আসলে, ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ আসলে কখন পাবো? কন্টিনিউয়াস অপারেশনে পাবো না ডিসকন্টিনিউয়াস অপারেশনে পাবো? একটু যদি ওয়েবসাইটটা আমরা দেখি, এই যে ওয়েবসাইটটা খেয়াল করো তো, তোমার কি মনে হয় ভিডিসি ম্যাক্সিমাম কখন হবে? কন্টিনিউয়াস অপারেশনে ম্যাক্সিমাম হবে নাকি ডিসকন্টিনিউয়াস অপারেশনে ম্যাক্সিমাম হবে? স্যার কন্টিনিউয়াস। এক্স্যাক্টলি কন্টিনিউয়াস, কারণ কন্টিনিউয়াসে তুমি ভোল্টেজ বেশি সময়ের জন্য পাচ্ছ, তাই না? এই যে যেমন এখানে দেখো কন্টিনিউয়াসলি তুমি ভোল্টেজ বেশি সময়ের জন্য পাচ্ছ, ডিসকন্টিনিউয়াসলি ভোল্টেজ বেশি সময়ের জন্য পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, তার মানে এনার্জি কন্টেন্ট কম, ভিডিসিটাও কমে যাবে। তার মানে যেটা দেখাচ্ছে ম্যাক্সিমাম পসিবল আউটপুট ভোল্টেজ বের করার জন্য আমাকে যে ইকুয়েশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই কন্টিনিউয়াস মোড অফ অপারেশনের যে ইকুয়েশনটা সেইটাই। ওকে, তো আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করি এবং এই ইকুয়েশন ব্যবহার করলে তুমি খেয়াল করে দেখো তো ভিডিসির ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে? এই এক্সপ্রেশন অনুযায়ী ভিডিসি ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে? আলফা ভ্যালু তখন কত হবে? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো জিরো হয়ে যাবে, আউটপুটটা জিরো, আচ্ছা মানে cos 90 তো জিরো, জি স্যার। আলফা ভ্যালু জিরো হতে হবে। দেখো খেয়াল করি, জি স্যার। যদি জিরো হয় তাহলে cos আলফা ভ্যালু হচ্ছে 1, so that will give you or that will ensure the maximum value of VDC. সো ম্যাক্সিমাম পসিবল ভ্যালুর জন্য আমাদের আলফা ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি এবং সেই ক্ষেত্রে আউটপুটের ভ্যালুটা হচ্ছে ভিডিসি। ওই আমরা আলফা ভ্যালু যদি জিরো বসাই তাহলে যা আসে তাই। এখন ভিডিসি বের করার জন্য তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে বাকি আর কম্পোনেন্ট গুলো কি কি, 3√3/2 এটা তো সবগুলো সিম্পল নিউমেরিক্যাল ভ্যালু, এখানে অজানা কিছু নাই। তোমার এখানে একটা টার্ম আছে ভিএম, ভিএম এর ভ্যালুটা জানতে হবে। ভিএমটা আসলে কি ছিল? ভিএমটা ছিল ফেজ ভোল্টেজের পিক ভ্যালু। ভিএমটা হচ্ছে ফেজ ভোল্টেজের পিক ভ্যালু। আমরা ফেজ ভোল্টেজের পিক ভ্যালু প্রবলেম থেকে কিভাবে বের করব খুব খেয়াল করে দেখবা, কারণ এরকম একটা প্রবলেম কিন্তু এক্সামে সবসময় থাকে। ওকে, তো এক্সামে থাকার জন্য না, আসলে আমরা যে কোনো একটা প্রবলেম কিভাবে সলভ করতে পারি সেটা আমাকে জানতে হবে। এই প্রবলেমটাতে খেয়াল করো, ওয়াই থ্রি ফেজ ওয়াই কানেক্টেড 208 ভোল্ট 60 হার্জ সাপ্লাই, এই ইনফরমেশনটা দেওয়া আছে। এই 208 ভোল্টটা কি? এটা কি লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ? কি মনে হয়? স্যার লাইন। লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ, এক্স্যাক্টলি লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজের এটা কি পিক ভ্যালু না আরএমএস ভ্যালু? পিক ভ্যালু স্যার। এটা এভারেজ ভ্যালু হওয়ার কথা না? এটা আরএমএস ভ্যালু। এভারেজ তো আরএমএস হয় না, ভ্যালু। আরএমএস ভ্যালু আরএমএস ভ্যালু। এসি তো আমরা এভারেজ বলি না, এসি আমরা বলি আরএমএস ভ্যালু। ঠিক আছে, এভারেজ তো আসলে ডিসি, তাই না? আর এসির এভারেজ তো আসলে জিরো, তো এসির এভারেজ বলা হয় না, আমরা আরএমএস বলি। তো তাহলে আমরা যদি বলি যে এখানে ওয়াই কানেক্টেড 208 ভোল্ট 60 হার্জ সাপ্লাই, এই 208 ভোল্ট হচ্ছে তাহলে লাইন ভোল্টেজ। এটা আমাদের খেয়াল করতে হবে, 208 ভোল্ট হচ্ছে লাইন ভোল্টেজ। যদি না কোনো কিছু মেনশন করে দেওয়া থাকে, প্রবলেম যদি এইভাবে থাকে, জাস্ট বলে দেওয়া হয় যে 208 ভোল্ট 60 হার্জ থ্রি ফেজ সাপ্লাই, এটা লাইন ভোল্টেজ। ওকে, এবং লাইন ভোল্টেজের আরএমএস ভ্যালু। তাহলে একটা কাজ করা যাক, আমাকে কি বের করতে হবে? ভিএম। ভিএমটা কি ছিল? ভিএমটা ছিল ফেজ ভোল্টেজের পিক ভ্যালু। সো অনেক কিছু মডিফাই করতে হবে, রাইট? সো 208 ভোল্ট যেটা ছিল লাইন ভোল্টেজ, সেটাকে ফার্স্ট আমরা ফেজ ভোল্টেজে নিয়ে যাব। কিভাবে নিব সেটা আমরা সবাই জানি, পুরোনো যে ফর্মুলা, সেটা হচ্ছে ফেজ ভোল্টেজের ফর্মুলা হচ্ছে ভিএস বা ভিআরএমএস ভ্যালু, যেটা আর কি ফেজ ভোল্টেজের, সেটা হচ্ছে 208, দ্যাট ইজ অ্যানাদার আরএমএস ভ্যালু, ডিভাইডেড বাই √3। সো দ্যাট শুড গিভ ইউ 120 ভোল্ট, এবং এটা হচ্ছে তোমার আরএমএস ভ্যালু অফ ফেজ ভোল্টেজ। আরএমএস ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করবো।
So maximum output voltage which is possible is VDC maximum. The other way you can call it VDM, হ্যাঁ, is equal to 3 to 3 by twice pi into VM. Cos alpha value এখানে 1 আর যেহেতু alpha value এখানে 0 ডিগ্রি সেই জন্য। সো এই রেজাল্ট আসছে হচ্ছে 140.45। ওকে, 140.45 এই ভ্যালুটা আসছে। তো এখন এই যে ভ্যালুটা তোমাকে কি বলা হচ্ছে, প্রশ্নে বলে দেওয়া হচ্ছে if it is required to obtain an average output voltage of 50% of maximum possible output voltage then calculate delay angle। আচ্ছা, তার মানে ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ ছিল এইটা, তোমার বর্তমান আউটপুটটা হচ্ছে এর অর্ধেক 50%। সো এর অর্ধেক আউটপুটটা নিলে আমাদের কি আসবে, অর্ধেক আউটপুট হচ্ছে তাহলে আমাদের 140.45 এর জাস্ট অর্ধেক হচ্ছে 70.23 ভোল্ট। তার মানে তোমার টার্গেট ভোল্টেজ হচ্ছে আসলে 70.23 ভোল্ট। আউটপুটে এই ভোল্টেজটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আউটপুটে যদি এই ভোল্টেজটা আনতে যাই তখন কি অপারেশনটা কন্টিনিউয়াস থাকবে নাকি ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, এটা একটু বের করি। হ্যাঁ, কারণ যখন আউটপুট এত কমে গেছে 70.23 ভোল্ট হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে তোমার সন্দেহ হবে যে আউটপুট ভোল্টেজটা কি শেষ পর্যন্ত কন্টিনিউয়াস থাকলো নাকি ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে এটা বের করা যায় কিভাবে বের করবো আমরা, আমরা বের করবো কন্টিনিউয়াস মোড অপারেশনের লাস্ট লিমিটে তার ভোল্টেজটা কত থাকে। কন্টিনিউয়াস মোড অফ অপারেশনে তোমার যদি আলফা একদম 0 ডিগ্রি হয় তাহলে আউটপুটটা তো দেখতে এরকম, কোনো সন্দেহ নেই। যদি আলফা 0 ডিগ্রি না হয় তখন আউটপুটটা কি হয়, একটু কেটে কেটে আসে, ঠিক আছে, একটু কেটে কেটে আসবে, এরকম কিছু একটা আসবে, এই ধরনের কিছু আসবে। এভাবে একটা সময় কমতে থাকে, কমতে কমতে কি হয়, তোমার আউটপুটটা চলে আসে এইরকম, এরকম কিছু চলে আসে। অলরাইট, আর এরপরে কি হবে আউটপুটটা, এরপরে আউটপুটটা হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস। তার মানে হচ্ছে এরকম কিছু, মাঝে একটা গ্যাপ রয়ে যায়, তাই না, মাঝে মাঝে গ্যাপ রয়ে যায়। তো মাঝে মাঝে যদি গ্যাপ রয়ে যায় তার মানে আমাকে লাস্ট পয়েন্টটা জানতে হবে যে এই যে যেমন এই জায়গাটাতে এসে আলফা ভ্যালুটা কত ছিল। যদি আমি এটা জানতে পারি বুঝতে পারবো ওইটাই লাস্ট লিমিট আলফা কন্টিনিউয়াস অপারেশনের। সো যদি আমার আলফা ওখানে মিট করে তো ভালো, আর মিট না করলে আমাকে ডিসকন্টিনিউয়াস মোড অপারেশনের ইকুয়েশনে চলে যেতে হবে। তাহলে আলফা ভ্যালু লাস্ট কত ছিল, আলফা ভ্যালু লাস্ট ছিল 30 ডিগ্রি। 30 ডিগ্রির জন্য কিন্তু কন্টিনিউয়াস মোড অফ অপারেশন ছিল। একটু ব্যাক করি আমরা, এখানে এখানে কিন্তু বলে দেওয়া ছিল যে আলফা হচ্ছে লাস্ট ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, 30 এর পরেই সে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। অলরাইট, সো আলফা ভ্যালু তুমি 30 ডিগ্রি বসাও এই ইকুয়েশনে এবং দেখো ইকুয়াল কত আসে, ইকুয়াল টু কত ভোল্টেজ আসে সেটা একটু খেয়াল করো। সেটা যদি 70.25 না হয়, যদি তার বেশি হয়, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার ডিসকন্টিনিউয়াস মোডের জন্য আলফা ভ্যালু আরো বাড়াতে হবে, মানে সরি 70.25 এর জন্য তোমার আলফা ভ্যালু আরো বাড়াতে হবে এবং তখন অপারেশনটা হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস। সো এই কাজটা আমরা করলাম, এখানে আলফা ভ্যালুটা আমরা 30 ডিগ্রি বসালাম, বসায় আমরা কন্টিনিউয়াস অপারেশনের লাস্ট লিমিটটা বের করলাম এবং তখন যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে বেসিক্যালি 86.6% অফ ম্যাক্সিমাম ভ্যালু। কারণ cos আলফা ভ্যালু, cos যে আলফা, cos আলফা ভ্যালু যদি আলফা যদি 30 ডিগ্রি বসাও, 30 ডিগ্রি বসালে পরে এই ভ্যালুটা আসবে হচ্ছে 0.866। অলরাইট, সো ওইটা মানে 86.6%। সো এটা কি ম্যাক্সিমাম ভ্যালু 86.6%, কারণ ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে cos আলফা ভ্যালু ছিল 1 আর 30 ডিগ্রি ডিলের জন্য cos আলফা ভ্যালু আসছে 0.86, তার মানে 86%, ম্যাক্সিমামের 86%। তোমার কত দরকার, তোমার দরকার হচ্ছে ম্যাক্সিমামের 50%, রাইট। সো ম্যাক্সিমামের 50% মানে কি, তার মানে 86% হচ্ছে কন্টিনিউয়াস মোড অফ অপারেশনের লাস্ট লিমিট, এরপরে আর অপারেশন কন্টিনিউয়াস থাকে না। সো যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে আমার আর এই ইকুয়েশন ইউজ করে কোনো লাভ হবে না। এই যে কন্টিনিউয়াস মোডের যে ইকুয়েশনটা ব্যবহার করে আসছি আমি এতক্ষণ, এটা আর আমি ইউজ করতে পারবো না। আমাকে যেটা করতে হবে, আমাকে ডিসকন্টিনিউয়াস মোডের ইকুয়েশনে চলে যেতে হবে। এবং ডিসকন্টিনিউয়াস মোডের ইকুয়েশনটা কি ছিল, ডিসকন্টিনিউয়াস মোডের ইকুয়েশন ছিল এইটা, ভিডিসি ইজ ইকুয়াল টু দিস। তুমি এখন এই ইকুয়েশনের মধ্যে ভিডিসি ভ্যালুটা, তোমার টার্গেট ভিডিসি ভ্যালু কত, 70 পয়েন্ট সামথিং, রাইট। তোমার টার্গেট ভিডিসি ভ্যালু হচ্ছে এই যে 70.23, তুমি এটা বসাও এখানে 70.23 বসাও, আর বাকি সমস্ত ভ্যালুগুলো এখানে তুমি, আর অজানা কি আছে, আর অজানা কিছু নাই আসলে, তুমি ভিএম জানো, তুমি সবকিছু জানো, শুধু যেটা জানো না সেটা হচ্ছে আলফা। এখান থেকে পুরোটা ক্যালকুলেট করলে পরে শেষ পর্যন্ত আলফা একটা তুমি ভ্যালু পাও এবং সে আলফা ভ্যালু হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 67.7 ডিগ্রি। বুঝতেই পারতেছো যে আলফাটা 30 ডিগ্রি থেকে বেশি, এন্ড অবভিয়াসলি এটা ডিসকন্টিনিউয়াস মোড অফ অপারেশন। এই প্রবলেমটার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইটাই, যে আলফা ভ্যালুটা প্রপারলি বের করা। আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি, আমি সবাই একটু চ্যাট বক্সে এটার উত্তর দিবা, কেউ এখানে মানে কি বলা হয় এভরিওয়ান করে উত্তর দিও না, যারা অ্যাটেন্ড করতেছো ক্লাস সবাই চ্যাট বক্সে এটার উত্তর দিবা, ওকে।
আমি ধরে নিচ্ছি আমার এভারেজ আউটপুট ভোল্টেজ হচ্ছে 90%। এভারেজ আউটপুট ভোল্টেজ হচ্ছে 90% অফ ম্যাক্সিমাম পসিবল আউটপুট ভোল্টেজ। খেয়াল করো, এভারেজ আউটপুট ভোল্টেজ আমি আনতেছি সরি 90% অফ ম্যাক্সিমাম পসিবল আউটপুট ভোল্টেজ। যদি তাই হয় তাহলে আলফার ভ্যালুটা কত? স্যার 30 চেয়ে কম হবে। না না, আমি আমি কোনো উত্তর আশা করতেছি না এখানে। আমি উত্তরগুলো আশা করতেছি, উত্তরটা হচ্ছে মেসেঞ্জারে, মেসেঞ্জার আচ্ছা চ্যাট বক্সে দিবা। হ্যাঁ, এটা যে চ্যাট বক্স আছে সেই চ্যাট বক্সে তোমরা উত্তরটা দিবা। আমার প্রশ্নটা আমি আবার রিপিট করি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল আউটপুট ভোল্টেজের যদি 90% হয় এভারেজ আউটপুট ভোল্টেজ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আলফার ভ্যালুটা কত হবে? আলফার ভ্যালুটা আমাকে চ্যাট বক্সে উত্তরটা লিখে পাঠাও নেক্সট 2 মিনিটস এর ভিতরে। এখন 10:48 বাজে, 10:50 এর ভিতরে পাঠাও প্লিজ। একটু ক্যালকুলেট করো, আশা করি তোমাদের কাছে ক্যালকুলেটর আছে। সো ক্যালকুলেট করে আমাকে পাঠাও যে 90% যদি হয় ম্যাক্সিমাম পসিবল আউটপুট ভোল্টেজের, আউটপুট মানে টার্গেট আউটপুট ভোল্টেজ যদি 90% হয় ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজের, সেক্ষেত্রে আলফার ভ্যালু কত? আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? চ্যাট বক্সে হোস্টকে ইনবক্স করো। আচ্ছা, আমাদের 2 মিনিট হয়ে গেছে, আমি একটু উত্তরগুলো দেখি। আচ্ছা, অনেক উত্তর দিচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কিভাবে আসছে? তুমি বলতে পারবো 180 ডিগ্রি কিভাবে আসছে? আলফা ভ্যালু কি 180 ডিগ্রি হওয়ার সুযোগ আছে? না স্যার। আচ্ছা, আমি কারেক্ট অ্যান্সার যেটা পেয়েছি, প্রথম যে কারেক্ট অ্যান্সারটা পেয়েছি সেটা মার্ক করি। আসলে অনেকগুলো কারেক্ট অ্যান্সার আসছে। তোমরা কি চ্যাট উইন্ডোটা দেখতে পাচ্ছ? আমি যে স্ক্রিন শেয়ার করতেছি তাতে কি চ্যাট উইন্ডোটা আসে? চ্যাট বক্সটা কি দেখা যায় স্ক্রিনে? দেখো তো। না, স্যার। দেখা যায় না বোধহয়, না? না স্যার। আচ্ছা, সুপ্রিয়ার উত্তরটা হচ্ছে মানে 26.02 ডিগ্রি। তো সুপ্রিয়ার উত্তরটাই কারেক্ট, এবং এরপরে অনেকেই 26.02 দিছো, কেউ কেউ 30 ডিগ্রিও দিছো। তো সুপ্রিয়ার উত্তরটা ফার্স্ট আসছে, এরপরে আরো অনেকগুলো উত্তর আসছে। অনেকেই 26.02। তন্ময় দেখতে পাচ্ছি, শর্মিলা, নুসরাত জাহান, তানভীর, হ্যাঁ, এরপরে আসছে অনেকেই, রূপম। এনিওয়ে, এখন আর আমরা নিব না, উত্তরগুলো থাক, ঠিক আছে? সো এটা এটা কি হচ্ছে, এটা এতটুকু নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 30 ডিগ্রি যদি হয় তখন সে লাস্ট কন্টিনিউয়াস মোড অফ অপারেশনে থাকে,
এবং সেক্ষেত্রে তার ভ্যালু হচ্ছে 86.6%। হ্যাঁ, তো তার মানে যেটা হচ্ছে যে তোমার যদি আলফা একটু কম হতো তাহলে স্বাভাবিকভাবে পার্সেন্টেজ আরো একটু বাড়তো, তাই না? কাজেই অবভিয়াস যে 26 ডিগ্রি যদি হয় তার মানে ডিলে অ্যাঙ্গেলটা আরো একটু কম, এবং সেক্ষেত্রে এটা 90% হতেই পারে, আমি ধরে নিচ্ছি ভাবে, কারণ আমি কোনো ক্যালকুলেশন করিনি, বাট ক্যালকুলেশন করলে হয়তো 26 ডিগ্রি আসবে। সো দ্যাট ইজ কারেক্ট। তো আমরা আশা করি এই প্রবলেমটা সলভ করতে পারবো সবাই এই ধরনের প্রবলেম আসলে। আর যদি এরকম আসে যে 90% বা 86.6% এর বেশি না হয়ে যদি কম হয়ে যায়, তখন কিন্তু ডিসকন্টিনিউয়াস মোড অফ অপারেশনের ইকুয়েশনে চলে যেতে হবে। ওই ইকুয়েশনটা একটু একটু ট্রাবলসাম, তবে তারপরে সলভ করা যায়, খুব একটা সমস্যা হয় না। আমরা এবার লোডটা একটু চেঞ্জ করি, সেম সার্কিট, লোড চেঞ্জ করলাম, লোড চেঞ্জ করে লোডটাকে করে দিলাম ইন্ডাকটিভ। এখন দেখো কি অবস্থা দাঁড়ায়। লোড যখন আমরা ইন্ডাকটিভ করে দিচ্ছি তখন অবস্থাটা কি দাঁড়ায় একটু দেখা যায়। আচ্ছা, সার্কিটটা আমরা একটু এখানে ড্র করে ফেলি, কারণ এখানে সার্কিটটা ড্র করা নেই। আমি একটু জুম ইন করলাম এবং সার্কিটটা আমরা ড্র করতে চাচ্ছি। তো বেসিক্যালি সার্কিটটা ছিল দেখতে অনেকটা এরকম। যদি আমরা ব্ল্যাক ওয়ান ইউজ করি, একটা ছিল ফেজ ওয়ান, সরি ফেজ এর জন্য প্রথম থাইরিস্টরটা ছিল ফেজ এর জন্য, দ্বিতীয় থাইরিস্টরটা ছিল ফেজ বি এর জন্য, আর তৃতীয় থাইরিস্টরটা ছিল ফেজ সি এর জন্য। আচ্ছা, লোডটা হচ্ছে এবার তোমার আর এর লোড, and eventually this is connected to neutral, সেটা ছিল তোমার নিউট্রাল। সেটা হচ্ছে থাইরিস্টর T1, this is T2, T3। ফেজ গুলো নাম দেওয়া যাক, প্রথমটা ছিল ফেজ এ, this is ফেজ বি, and this is ফেজ সি। এবং এই হচ্ছে তোমার আউটপুটটা তুমি এখান থেকে নিচ্ছ, বিডিসিটা তুমি এখান থেকে নিয়ে নিচ্ছ। তো এই হচ্ছে তোমার সার্কিটটা। তো এখন আমরা কি করলাম, আমরা জাস্ট লোডটাকে চেঞ্জ করে দিলাম। এতক্ষণ আমাদের লোডটা ছিল পিওরলি রেজিস্টিভ লোড, তার মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট তাদের ইন ফেজ ছিল, তাদের শেপও একই ছিল। যেহেতু লোডটা চেঞ্জ হয়ে গেল, ইন্ডাকটিভ লোড হয়ে গেল, তার মানে কারেন্টটা ল্যাগ করবে। তো আমরা এটা ধরে নিতেই পারি যে যখন ভোল্টেজ জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ, অথবা ভোল্টেজ যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখনও লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে থাকবে, একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, বিকজ এটা রেক্টিফিকেশন, সেজন্য একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। কিন্তু এসিআরটা অফ হবে না, কারণ এসিআর যদি একটা ল্যাগিং কারেন্ট ফ্লো করতে থাকবে। হ্যাঁ, যদিও ভোল্টেজ জিরো হয়ে গেছে, মানে ধরো পজিটিভ সাইকেলের কথা, ভিএন এর পজিটিভ সাইকেলের কথা চিন্তা করো, যেমন এই যে এইটা ভিএন এর পজিটিভ সাইকেলে কি হচ্ছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কন্ডাক্ট করার পরে তারপর তো সে আসলে জিরো হয়ে যাচ্ছে, জিরো মানে জিরো ক্রস করে নেগেটিভে চলে যাচ্ছে। তো নিয়ম অনুযায়ী T1 অফ হয়ে যাওয়া উচিত ছিল। যদি রেজিস্টিভ লোড হতো সে নিশ্চিতভাবে অফ হয়ে যেত, কিন্তু মুশকিল হচ্ছে সে রেজিস্টিভ লোড না, কাজেই সে অফ হবে না। যদি সে অফ না হয়, তার মানে কি, তার যদি ল্যাগিং কারেন্ট ফ্লো করতে থাকবে, এবং কতক্ষণ সেই ল্যাগিং কারেন্টটা ফ্লো করবে, যতক্ষণ পর্যন্ত না তুমি T2 কে ফায়ার করো। অলরাইট, তো যখন তুমি T2 কে ফায়ার করবা তখন T1 অফ হয়ে যাবে, এবং তখন ফেজ বি এর থেকে কারেন্ট ফ্লো হয়ে যাবে হচ্ছে লোডের ভিতর দিয়ে আবারও একই ডিরেকশনে, এবং ফেজ বি যখন শেষ হতে নিবে, ধরো ফেজ বি যেখানে শেষ হয়, যেমন ফেজ বি এখান থেকে কন্ডাকশন শুরু করার সুযোগ পায়, তার এখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে শেষ হয় না, কারণ তার ভিতরেও ল্যাগিং কারেন্ট ফ্লো করে। তো তুমি যখন আউটপুট ভোল্টেজটা দেখতে যাবা, তখন তোমার আউটপুট ভোল্টেজটা কি আসবে খেয়াল করো। ফার্স্টে আসো ফেজ বি এর জন্য, তুমি একটা সার্টেন আলফা সেট করলাম মনে করো, সেট করার পরে এটা বিএন যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ নিশ্চিতভাবেই কন্ডাক্ট করবে। ভিএন যখন নেগেটিভ হয়ে যায় তখনও সে কন্ডাক্ট করতেছে, কারণ কারেন্টটা এই যে এই পাথে ফ্লো করতে থাকে, এই পাথে ফ্লো করতে থাকে, এবং এই কারেন্টটা ল্যাগিং, এবং এই কারেন্টটা ল্যাগিং হওয়ার কারণে কি হচ্ছে, যদিও তোমার ভিএন সাপ্লাই যেটা সেটা নেগেটিভ হয়ে গেছে, কিন্তু T1 এখনো অন আছে, এবং যেহেতু T1 অন আছে, সাপ্লাইয়ের এই নেগেটিভটা চলে আসবে হচ্ছে তোমার লোডের অ্যাক্রসে, ঠিক যেমন আমাদের সিঙ্গেল ফেজে চলে আসছিল। এখানে যেটা হচ্ছে কিনা তোমার থ্রি ফেজ, এই থ্রি ফেজেও তোমার আউটপুটের অ্যাক্রসে একটা নেগেটিভ ভোল্টেজ চলে আসতেছে, সাপ্লাই নেগেটিভ ভোল্টেজটা চলে আসতেছে। যদিও সাপ্লাই লোডের ভিতর দিয়ে কারেন্ট কিন্তু একই ডিরেকশন আছে, লোডের ভিতর দিয়ে কারেন্টের ডিরেকশন কখনোই চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই এটা রেক্টিফিকেশন। তো লোডের ভিতর দিয়ে যদি তুমি কারেন্ট ফ্লো দেখো, এইটা হচ্ছে তোমার লোড কারেন্টের প্লট, এবং লোডের ভিতর দিয়ে দেখো সবসময় একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে। এখানে কারেন্টটাকে কনস্ট্যান্ট ড্র করা হয়েছে কেন, কারণ আমরা ধরে নিচ্ছি লোডটা হেভিলি ইন্ডাকটিভ, এবং সে কারণে কারেন্টটা যে একটু যে বাড়ে কমে, সেই মানে একটু বেড়ে যাওয়া বা একটু কমে যাওয়া, এটা আমরা এখানে দেখতে পাই না, ওটা দেখতে অ্যাপারেন্টলি এটা একদম কনস্ট্যান্ট, এটা লোড কারেন্ট। তো এই কারণে আমরা যখন আউটপুট ভোল্টেজটা দেখতে যাচ্ছি, যেহেতু ল্যাগিং কারেন্ট ফ্লো করে, কিছু সময়ের জন্য একটা আউটপুট ভোল্টেজ নেগেটিভ আউটপুট ভোল্টেজ পাবো।
নেগেটিভ আউটপুট ভোল্টেজটা কখন শেষ হয়ে যাবে? যখন তুমি থাইরিস্টর T2 কে ফায়ার করবা। থাইরিস্টর T2 কে যখন ফায়ার করবা তখন ফেজ বি এর যে ভোল্টেজটা সেটা চলে আসবে আউটপুটে, এবং তখন ফেজ বি তো পজিটিভ, তো আউটপুটে পজিটিভ ভোল্টেজ তুমি পাবা। এই যে আউটপুটে তুমি পজিটিভ ভোল্টেজ পাবা। যখন এটা নেগেটিভ হয়ে যাচ্ছে তখনও এই কন্ডাক্ট করতেছে। কেন কন্ডাক্ট করতেছে? কারণ তোমার ওই যে ল্যাগিং কারেন্ট, লোডটা তো আগের মতো ইন্ডাক্টিভই রয়ে গেছে। তো তুমি এই নেগেটিভ পোর্শনটা এখানে পাচ্ছ। কতক্ষণ পাচ্ছ? যতক্ষণ না তুমি T3 কে ফায়ার করো। এরপর তুমি T3 কে ফায়ার করলা, T3 কে ফায়ার করলে পরে তখন আবার সে পজিটিভ ভোল্টেজ দিচ্ছে, কারণ VCN তখন পজিটিভ। VCN খুব বেশিক্ষণ পজিটিভ থাকে না, এখানে শেষ হয়ে যায় তার। তারপরে নেগেটিভ আসা শুরু করে এবং এই নেগেটিভটাও সে লোডে পাঠায় দেয়। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? মাঝেই কেটে গেছিল। হ্যালো, কথা শুনতে পাচ্ছ? জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে তারপরে আমাদের নেগেটিভ পোর্শন চলে আসছে, এবং নেগেটিভ পোর্শন আসলে পরে VCN ততক্ষণে নেগেটিভ হয়ে গেছে। তো VAN এর সঙ্গে রিলেটেড T1 কে যতক্ষণ না ফায়ার করতেছো ততক্ষণ পর্যন্ত এই নেগেটিভ ভোল্টেজটা লোডের অ্যাক্রসে আসতে থাকবে। তাহলে আমি যদি আউটপুটের অ্যাক্রসে বা লোডের অ্যাক্রসে যদি ভোল্টেজটা এখন দেখি, VDC-টা দেখি, সে কখনো পজিটিভ, কোন অংশে পজিটিভ? এই যে ওই উপরের অংশে পজিটিভ সে, আবার কখনো সে নেগেটিভ, বা কোন অংশে নেগেটিভ? এই যে নিচের অংশটাতে সে নেগেটিভ। সো পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক না কেন, লোড কারেন্ট কিন্তু সবসময় একই ডিরেকশনে ফ্লো করে। এই যে লোড কারেন্ট সবসময় পজিটিভ। অলরাইট, সো লোড কারেন্টটা অলওয়েজ পজিটিভ, এটা কখনোই নেগেটিভ হচ্ছে না। বাট আউটপুট ভোল্টেজটা কখনো পজিটিভ, কখনো নেগেটিভ। এই ধরনের অপারেশনকে তুমি কি বলো? এটা কি সেমি কনভার্টার, না ফুল কনভার্টার, নাকি ডুয়েল কনভার্টার? ফুল কনভার্টার। ফুল কনভার্টার, এক্স্যাক্টলি, এটা ফুল কনভার্টার। ওকে, কারণ আমার আউটপুট ভোল্টেজটা কখনো পজিটিভ হচ্ছে, কখনো নেগেটিভ হচ্ছে। এটা ডেফিনেটলি ফুল কনভার্টার অপারেশন। তো আমরা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ফুল কনভার্টার অপারেশনটা পাচ্ছি। এখানে একটা এডিশনাল প্লট ড্র করা আছে, খেয়াল করে দেখো লাস্টের প্লটটা, এই যে এই প্লটটা, এটা হচ্ছে কারেন্ট থ্রু T1, থাইরিস্টর T1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটার প্লট। তুমি খেয়াল করে দেখো থাইরিস্টর T1 এর মধ্যে দিয়ে কতক্ষণ কারেন্ট যায়। যখন তুমি T1 টাকে অন করো তখন কি হচ্ছে? পজিটিভ সাইকেল চলতেছে, সো কারেন্ট তো কন্ডাকশন শুরু করে দিল। আমি যখন T1 টাকে অন করলাম তখন কারেন্ট কন্ডাকশন শুরু করলো, যেখান থেকে কারেন্ট কন্ডাকশন শুরু হলো, পজিটিভ সাইকেল শেষ, নিয়ম অনুযায়ী T1 অফ হয়ে যাওয়া উচিত ছিল, বাট ল্যাগিং কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো করে, সো সে অফ হতে পারে না। তার মানে এই যে কারেন্টটা, যে ল্যাগিং কারেন্টটা, এটাও কিছুক্ষণ ফ্লো করবে। কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ না পর্যন্ত তুমি T2 কে ফায়ার করতেছো। যখন T2 কে ফায়ার করবা তখন কিন্তু T1 আবার বন্ধ হয়ে গেল, তো এখানে তোমার কারেন্টটা কিন্তু জিরো হয়ে গেছে। এরপর আবার T3 কন্ডাক্ট করে, তখনও তার কারেন্ট জিরোই থাকে। আবার একটা সময় সুযোগ আসে T1 কন্ডাক্ট করার, তো আবার এই সময়টাতে তুমি T1 টাকে হাই করে দিবা, এইটুক জায়গায়। অলরাইট, সো এটা হচ্ছে তোমার কারেন্ট থ্রু T1। তাহলে আমরা কি কারেন্ট থ্রু T2 আঁকতে পারবো কিনা? দেখো তো একটু, সবাই প্র্যাকটিস করো তো, খাতার ভিতরে একটু ড্র করো দেখি। দেখার সুযোগ নেই যদিও, বাট ট্রাই করো। কারেন্ট থ্রু T2 এটা আমরা আঁকতে পারি কিনা? IT2 এটা ড্র করা যাবে কিনা? IT2 দেখো ড্র করা যায় কিনা। তোমরা যদি ক্লাসে এটা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরবর্তীতে পরীক্ষা খাতায় সমস্যা হবে। পাওয়ার ইলেকট্রনিক্স পরীক্ষার আগে ব্যাপারটা অনেকটা এরকম হয় যে তোমার কাছে তখন 4 ধরনের কনভার্টার, 4 ধরনের যে কনভার্সন করলা তোমরা, এসি এসি এসি, এসি ডিসি, ডিসি এসি, ডিসি ডিসি, সব ধরনের কনভার্সন মনে হবে একই। এটা কিন্তু একটু সমস্যা হয় যদি আমি প্র্যাকটিস না করি। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবা। ড্র করতে পারছো কেউ? IT2 কি হবে বলো তো? স্যার এই যে 5π/6 আলফার পর থেকে শুরু হবে। এক্স্যাক্টলি, এখান থেকে শুরু হবে, 11π/9 এ যে শেষ হবে, এই বরাবর এসে শেষ হয়ে যাবে। ঠিক আছে না? জি স্যার, এই পর্যন্ত এসে শেষ হয়ে যাবে। আর এর পরের অংশটুকু কন্ডাক্ট করবে হচ্ছে IT3। জি। অলরাইট, তো তুমি যখন তিনটাকে যোগ করবা তখন তুমি কিন্তু এই লোড কারেন্টটা পেয়ে যাবে। কারণ কখনো T1 কন্ডাক্ট করে, কখনো T2 কন্ডাক্ট করে, কখনো T3 কন্ডাক্ট করে। এই তিনজন মিলেই আসলে কারেন্টটাকে ক্যারি করে। অলরাইট, তিনটা থাইরিস্টর মিলে কিন্তু পুরো লোড কারেন্টটা ক্যারি করতেছে। সো ইন্ডিভিজুয়াল থাইরিস্টরের কন্ট্রিবিউশন কিন্তু 1/3, লোড কারেন্টের 1/3 সে আসলে ক্যারি করে। আমরা আমাদের ডিসকাশন গুলো আজকে এখানে শেষ করব, এবং আমরা কোনো নতুন সার্কিটে যাব না। আমাদের পরবর্তী সার্কিট হচ্ছে 3 ফেজ সেমি কনভার্টার, এই সার্কিটটা। এই সার্কিট আমরা আজকে ডিসকাশনে যাব না, আমাদের ডিসকাশন এইটুকুর ভিতরে লিমিটেড থাকবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকে ক্লাস নিয়ে বা গত ক্লাসটা নিয়ে তাহলে করতে পারো। স্যার এই যে লোড কারেন্টের 1/3 এটা যদি স্যার আরেকবার একটু বলুন। লোড কারেন্টের 1/3, কারণ লোড কারেন্টটা কি হচ্ছে তোমার থাইরিস্টর তিনটা, তো সো এইটা যদি তুমি টোটাল লোড কারেন্ট ধরো,
টোটাল লোড কারেন্ট তার তিনটা পোর্শন, বেসিক্যালি তিনটা থাইরিস্টার কিন্তু ইকুয়ালি শেয়ার করতেছে এই কারেন্টটা, তিনটা থাইরিস্টার ইকুয়ালি শেয়ার করে, সেই জন্য বলা হচ্ছে যে তোমার থাইরিস্টার কারেন্ট যদি তুমি চিন্তা করো, থাইরিস্টার কারেন্ট হচ্ছে 1/3, কারণ থাইরিস্টার কারেন্ট বলতে যে কোনো একটা থাইরিস্টারের কারেন্ট বোঝানো হচ্ছে। তো এটা আসলে লোড কারেন্টের 1/3 একটা থাইরিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে। ডিউটি সাইকেল হিসাবে তাই আসে। আর কোনো কোশ্চেন আছে কিনা দেখো। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করবো। আমাদের বন্ধের আগে সম্ভবত এটাই লাস্ট ক্লাস, আর নেক্সট উইক ইনশাল্লাহ বন্ধ। তো বন্ধের পরে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই কি ঢাকাতে থাকতেছো নাকি? জি স্যার, ঢাকায় আছি অনেকেই। মানে তোমাদের কোনো ট্যুর বা কোনো কিছু নাই সেকশনে? তো এ না গিগ করার জন্য বোধহয় ট্যুরে যাচ্ছে বললো। স্যার আমরা এখনই যাচ্ছি না, আমরা পরবর্তীতে যাব। এখনো স্যার কোভিড সিচুয়েশনটা নিয়ে একটু রিস্কি সিচুয়েশন, তো এর জন্য এখন যাচ্ছি না, একটু পরে যাব স্যার আমরা। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ কথা হবে আবার বন্ধের পরে। স্যার ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।